আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা জীববিজ্ঞানের দুই নম্বর অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু যে অধ্যায়টা আসে এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। তো তোমাদের স্কুলের পরীক্ষা বা এসএসসি পরীক্ষা যে কোনো পরীক্ষার আগে তুমি এই অধ্যায়টা যদি রিভাইজ দিতে চাও তবে আজকের ক্লাসটা তোমার জন্য ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা ক্লাস হবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 2 নম্বর অধ্যায়ে আমাদের যে সকল টপিকগুলো আছে এই টপিকগুলোর নাম আমরা প্রথমে দেখে নেই, এরপর আমরা সেই টপিকগুলো নিয়ে পড়াশোনা করব। তো একটা অধ্যায় শুরু করার আগে জানা উচিত যে সেই অধ্যায়টার মধ্যে আসলে কি কি টপিক আছে। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা এই অধ্যায়টা আসলে দুই পার্টে বিভক্ত, একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে টিস্যু, দুইটা পার্টে বিভক্ত। শুরুতে আমরা চলো দেখি যে কোষের ঠিক কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং টিস্যুর ঠিক কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এটা আমরা আগে দেখে নেই। ওকে, কোষ অংশের কি কি জিনিস তুমি পড়বা। কোষ অংশে শুরুতেই যে তোমার অঙ্গাণুটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার বর্ণনা এবং চিত্র দুইটাই তোমাকে পড়তে হবে, বর্ণনা এবং চিত্র। ওকে, আচ্ছা এরপর তুমি প্লাস্টিড পড়বা। প্লাস্টিডেরও বর্ণনা এবং চিত্র দুইটাই তোমাকে ভালো করে পড়তে হবে অ্যাটলিস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য, বোঝা গেল। এরপর তুমি নিউক্লিয়াস পড়বা, এটারও বর্ণনা চিত্র দুইটাই। ওকে, এরপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই জিনিসগুলো হচ্ছে কোষের যেই পার্ট এটার ভিতর থেকে ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে শুধুমাত্র আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব না, আজকে আমরা কোষের যত টপিক আছে সবগুলো নিয়ে আলোচনা করব, তবে মেইন ফোকাস আমাদের থাকবে এইগুলোর উপর। ওকে, সৃজনশীল প্রশ্নদের মধ্যে তুমি গ নাম্বার বা ঘ নাম্বারের মধ্যে যা এই প্রশ্নগুলো থেকে, এই টপিকগুলো থেকে তুমি প্রশ্ন পাবা। যেমন মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো চিত্রসহ, এরপর প্লাস্টিডের গঠন বর্ণনা করো চিত্রসহ, নিউক্লিয়াসের গঠন চিত্রসহ চাইতে পারে, আবার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর সংক্ষিপ্ত বর্ণনাও কিন্তু তোমার এই গ বা ঘ মার্কের মধ্যে চাইতে পারে। ঠিক আছে, সো আমরা এইগুলোর উপরে বেশি ফোকাস করব, কিন্তু এইগুলা জানার পাশাপাশি এর মাঝে মাঝে আমরা এই কোষের যে আর বাকি অঙ্গাণুগুলো আছে এইগুলো কিন্তু সুন্দরভাবে জেনে নেব। ওকে, এরপর চলো দেখি আমাদের টিস্যু যেই পার্টটা, এই পার্টের মধ্যে ঠিক কি কি করতে হবে। টিস্যু পার্টের মধ্যে তুমি কি কি পড়বা। টিস্যুর মধ্যে আমরা জানি সাধারণত টিস্যু দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাণী টিস্যু আর একটা হচ্ছে উদ্ভিদের টিস্যু। আচ্ছা, টিস্যুর দুইটা পার্ট, একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা হচ্ছে প্রাণী টিস্যু, তাই না? তো আমরা উদ্ভিদ টিস্যু যেগুলো আছে এই টিস্যুগুলো সম্পর্কে জানবো, এবং টিস্যুগুলোর মধ্যে যে কোষগুলো আছে এগুলো সম্পর্কেও জানবো। প্রাণী টিস্যু সেম, ওই যে সকল টিস্যু আছে এগুলো জানবো, এবং কোষ যেগুলো আছে সবগুলোই আমরা জানবো। তো টিস্যুর মূলত উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু দুইটাই আমরা বিস্তারিতভাবে আজকে জানার চেষ্টা করব। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে অধ্যায়টা শুরু করি। আচ্ছা, জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টা পড়তে গিয়ে সবার প্রথমে তোমাকে কিন্তু আগে কোষের চিত্র আঁকা শিখতে হবে, কারণ যে কোনো প্রশ্নের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো বোর্ডের মধ্যে তোমাকে প্রশ্ন করে দিতে পারে যে প্রাণী টিস্যুর চিত্রসহ বর্ণনা দাও, অথবা উদ্ভিদ টিস্যুর চিত্রসহ বর্ণনা দাও। তখন কিন্তু তোমাকে চিত্র অবশ্যই এঁকে দিয়ে এরপর ওই কোষটার বর্ণনা করতে হবে। ঠিক আছে, এই কারণে আমরা এই অধ্যায়ের শুরুতেই আগে চলো দুইটা প্রাণী টিস্যু এবং উদ্ভিদ টিস্যু, এই দুইটা কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুইটার আগে চিত্র আঁকা শিখে নেই। আচ্ছা, শুরুতে আমরা উদ্ভিদ কোষটা দেখি। জাস্ট একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবা, আমি জানি তোমরা আমার থেকেও ভালোভাবে চিত্র আঁকতে পারবা, তো আমি একটু জাস্ট দেখাই দিতেছি। ওকে, এইটা তুমি হচ্ছে যে কোষের যে ফাঁকা গহ্বরটা আছে এটা যে কোনো পাশে দিতে পারো, এবং নিউক্লিয়াসটা এর যে কোনো পাশে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি জানি আমার আঁকা এতটা সুন্দর হবে না, তোমরা সুন্দর করে এঁকে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এরপর এখানে তুমি একটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিবা, দুই চারটা দিয়ে দিবা। এরপর এখানে প্লাস্টিড দিয়ে দিবা কয়েকটা,
এভাবে কয়েকটা প্লাস্টিড এবং 2-4টা দিয়ে দিবা। হ্যাঁ, এবার কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিবা, এরপর এখানে লাইসোজোম দিয়ে দিবা, এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে দিবা। তো বই দেখে একটু জাস্ট যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো তুমি একটু জাস্ট যদি কষ্ট করে বসায় দাও তো চিত্রটা একদম ফিল আপ হয়ে যাবে। এবং অবশ্যই 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 পরীক্ষার মধ্যে যদি চিত্র চায় এবং অঙ্গাণুগুলো তুমি অবশ্যই এখানে মার্ক করে দিবা। এটা হচ্ছে প্লাস্টিড, এখানে প্লাস্টিড লিখে দিবা। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে টান দিয়ে বেশি মাইটোকন্ড্রিয়া লিখে দিবা। এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসে লিখে দিবা। এটা নিউক্লিয়াস, এটাও লিখে দিবা। কোষগহ্বর লিখে দিবা। সবগুলা চিত্রের মার্কিং সবসময় তুমি এই ডান পাশে করবা। বুঝতে পারলাম? এই যে এই পাশে করবা। ঠিক আছে, এখানে তুমি শেষে লিখে দিবা যে চিত্র এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ওকে, তো এইভাবে তুমি যে কোনোখানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে উদ্ভিদ কোষের চিত্র সহ বর্ণনা দাও, তাহলে তুমি আগে এইভাবে চিত্রটা দিয়ে নিবা, এরপর চিত্র দেখে বর্ণনা করবো। আমরা একটু পরে বর্ণনা আকারে এটা পড়বো। ঠিক আছে, এরপর আমরা একটা প্রাণী কোষ দেখি। আচ্ছা, এটা নাম সেটা থাক। এরপর একটা প্রাণী কোষ দেখি। প্রাণী কোষের এই বাইরের যে কোষের যে ঝিল্লিটা এটা কিন্তু থাকে না। ঠিক আছে, কোষের যে পর্দা এটা কিন্তু থাকে না প্রাণী কোষে। ওকে, আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখছি যে উদ্ভিদ কোষের মাঝে একটা বড় একটা কি আছে, কোষ গহ্বর আছে। ঠিক আছে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বরটা অনুপস্থিত থাকে, আর যদি থাকেও খুবই ছোট আকারে থাকে। আচ্ছা, আমরা যদি ওটা দেখাইতে চাই জাস্ট একটা সাইডে ছোট্ট করে একটা বৃত্ত দিয়ে নিব, এটা হচ্ছে কোষ গহ্বর, অথবা দেখানোর দরকার নেই। ঠিক আছে, এরপর মাঝখানে দেবো আমরা নিউক্লিয়াস। এটা দিছি এক সাইডে, এখানে দেবো কি মাঝখানে। ওকে, এইভাবে তোমরা একটু রন্ধ্রগুলা দিয়ে নিবা। ঠিক আছে, এরপর এখানে নিউক্লিয়াস, এবার সে দিবা তুমি রেটিকুলাম। এরপর এখানে তুমি সেম মাইটোকন্ড্রিয়া দিবা। এরপর তুমি এখানে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে নিবা। এবার একটু সংযোগ করে দিবা। আর এখানে তুমি কি করবা, প্লাস্টিক রেখে দিবা। নাকি এখানে কিন্তু প্লাস্টিক রাখা যাবে না, কারণ আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিক থাকে, বাট এই তোমার প্রাণী কোষের মধ্যে কিন্তু প্লাস্টিক থাকে না। প্লাস্টিক না থাকার কারণে আমরা খাদ্য তৈরি করতে পারি না, উদ্ভিদের কাছ থেকে আমাদের খাদ্য গ্রহণ করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু প্লাস্টিক দেওয়া যাবে না। এখানে জাস্ট তুমি কয়েকটা মাইটোকন্ড্রিয়া দিয়ে দিবা, লাইসোজোম দিয়ে দিবা। আর যদি চাও তাহলে কোষ গহ্বরটা ছোট্ট করে এক কানিতে একটু দেখাই দিতে পারো। এটা হচ্ছে কোষ গহ্বর, এটা হচ্ছে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তোমার হচ্ছে এটা কি নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এভাবে তুমি একটু মার্কিং করে দিবা। এটা হচ্ছে চিত্র, প্রাণীর কোষের চিত্র, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। ব্যাস, আমরা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্র আঁকা শিখে ফেললাম। এখন আমরা মেইন পড়াশোনায় চলে যাই। আচ্ছা, আমরা শুরুতেই কোষের যে সংজ্ঞাটা, কোষের সংজ্ঞা মাঝে মাঝে ক নাম্বারের মধ্যে চাইতে পারে, এই কারণে আমরা কোষের সংজ্ঞাটা আগে জেনে নেই। আচ্ছা, কোষের সংজ্ঞা আমরা জানি যে কোষের দুইটা সংজ্ঞা হয়, একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক সংজ্ঞা। ঠিক আছে, সাধারণ যে সংজ্ঞাটা, এটা সাধারণভাবে আমরা যে কোনো সংজ্ঞাই বলতে পারি যে জীবদেহের গঠনগত একককে কোষ বলে। এটা সাধারণ সংজ্ঞা। এটা পরীক্ষার খাতায় আমরা না দেওয়ার চেষ্টা করব, কারণ ভালো মার্ক পাওয়ার জন্য বা স্যার জন্য না কেটে দিতে পারে, এই জন্য আমরা বৈজ্ঞানিক সংজ্ঞাটা দেবো। বৈজ্ঞানিক সংজ্ঞাটা কি? বৈজ্ঞানিক সংজ্ঞাটা আমি একটু লিখে দিতেছি, দেখো। লোই এবং সিকেভিজ, এনারা দুইজন হচ্ছেন একজন মানে দুজন বিজ্ঞানী, লোই এবং সিকেভিজ। 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা জীবজ ক্রিয়াকলাপের একক। তার মানে এই সংজ্ঞাটা, বাকি যে কথাগুলো বলবো, এই কথাগুলো বলছেন এই দুইজন বিজ্ঞানী, লোই এবং সিকেভিজ। কত সালে বলছেন? 1969 সালে। যদি তুমি চাও এই সালটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সালটা বাদ দিতে পারো এখান থেকে। ওকে, জাস্ট তুমি লিখবা যে লোই এবং সিকেভিজ বলেন বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই
সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। ঠিক আছে, কোষ বলেছেন। দেখো এখানে সংজ্ঞাটা আমি একটু তোমাদেরকে মিলাই দিতেছি, লেখা যদিও একটু খারাপ, একটু বুঝে নিবা অথবা বই থেকে দেখে নিবা। লোই এবং সিগেবিজ দুইজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী 1969 সালে এই সংজ্ঞাটা দিয়েছেন। এখন তুমি যদি চাও বিজ্ঞানী দুজনের নাম এবং সাল এখান থেকে বাদ দিয়েও সংজ্ঞাটা লিখতে পারো। তখন কিভাবে লিখবা? তখন লিখবা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে তাকে কোষ বলে। পারে এখানে তুমি লিখবা তাকে কোষ বলে। ব্যাস, সুন্দর একটা সংজ্ঞা হয়ে গেল। অথবা তুমি এই যে দুইজন বিজ্ঞানীর নাম এবং সাল সহ সংজ্ঞাটা লিখতে পারো। তখন কিভাবে লিখবা? লোই এবং সিগেবিজ 1969 সালে বলেন বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা এইসব বলে লিখিবা এমন সত্তাকে কোষ বলেছেন। ব্যাস, দাঁড়িয়ে দিয়ে দিলা। এই জায়গায় বলা হয়েছে যে কথাটা একবার জাস্ট ক্লিয়ার করি একটা বার। বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা মানে কোষের চারদিকে যে পর্দাটা থাকে এই পর্দাটা হচ্ছে বৈষম্যভেদ্য। বৈষম্যভেদ্য কথার অর্থ হচ্ছে একদিক থেকে আরেক দিকে তরল পদার্থ জাতীয় জিনিস একদিক থেকে আরেক দিকে চলাচল করতে পারে, এটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা। তো কোষ ওই রকম একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে বা ঘেরা থাকে। এই কথাটাই বলছে যে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা ঘেরা জীবজ ক্রিয়াকলাপের একক। কথাটার অর্থ হচ্ছে যেই সকল জীব আছে এই জীবগুলার শরীরের গঠনগত একক, অর্থাৎ শরীরটাকে যদি তুমি ভাঙতে থাকো, যেমন আমাদের মানব দেহকে যদি তুমি ভাঙতে থাকো শেষ পর্যায়ে গিয়ে একটা মাত্র তুমি কোষ পাবা। ঠিক আছে, এই কারণে কোষটা হচ্ছে আমাদের এই দেহের গঠনগত একক। বুঝতে পারলাম? কোষটা হচ্ছে আমাদের এই দেহের গঠনগত একক, মানে অনেকগুলা কোষ নিয়ে আমাদের এই দেহটা গঠিত হয়েছে। এই কারণে বলছে যে জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তার মানে কোষ তার মতো আরেকটা কোষ সৃষ্টি করবে, এর জন্য অন্য কারো দরকার নাই। সে নিজে নিজেই কিছু এনজাইমের মাধ্যমে এবং কিছু প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা কোষ সৃষ্টি করতে পারে। একটা কোষ আরেকটা কোষ সৃষ্টি করতে পারে কারো সহযোগিতা ছাড়াই। এই কারণে বলছে যে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই, এবং অন্য কোনো মাধ্যমের দরকার নাই, নিজে নিজেই সৃষ্টি করতে পারে। অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে মানে আরেকটা কোষ সৃষ্টি করতে পারে এমন সত্তাকেই কোষ বলছে, মানে এমন জিনিসটাই হচ্ছে কোষ। ব্যাস, এইটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, কোষের একটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা। তুমি এই সংজ্ঞাটা লেখো, তোমাকে কোনো স্যার ইনশাআল্লাহ মার্ক কাটবে না। ঠিক আছে, এইবার চলো আমরা জেনে নেই কোষের ভিতরে কি কি অঙ্গাণু আছে। আমি এই ভিডিওতে যা যা পড়াবো, এই ক্লাসে আমি যা যা পড়াবো এইগুলা থেকেই তুমি পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ কমন পাবা। সো বই যদি আজকে নাও ধরো, জাস্ট ক্লাসটা থেকে তুমি সংক্ষিপ্ত আকারে নোট করবা এবং পরীক্ষার আগের রাতে একবার জাস্ট নোটটা চোখ বুলাবা। ব্যাস, বুঝতে পারলাম? তাহলে তুমি একটা শর্ট নোট এই ক্লাস থেকে করতে পারো এবং নোটটা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিতে পারো। ওকে, তাহলে এবার আমরা কোষের সংজ্ঞাটা দেখে ফেললাম। এখন আমরা চলো জানি কোষ কত প্রকার। কোষ কত প্রকার এটা জেনেই আমরা কোষের অঙ্গাণুগুলোতে চলে যাব। আচ্ছা, কোষ প্রধানত কিন্তু দুই প্রকার। প্রধানত কেন বললাম কারণ আছে, আমি পরে বলতেছি। তো আপাতত এইটুকু জানো যে কোষ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। একটা হচ্ছে আদি কোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। এই আদি কোষের আরেক নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ, ঠিক আছে। আর প্রকৃত কোষের আরেকটা নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ। কি কোষ? সুকেন্দ্রিক কোষ, ঠিক আছে। এখানে তোমাকে এই দুইটা নাম মানে অবলিক দিয়ে বলে দিলাম, কারণ যদি কখনো ক নাম্বারে তোমাকে বলে দেয় যে প্রাককেন্দ্রিক কোষ কাকে বলে, অথবা ক নাম্বারে বলে দিল যে সুকেন্দ্রিক কোষ কাকে বলে, তাহলে যেন তুমি সংজ্ঞাটা লিখতে পারো। এই কারণে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কোষ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা বলো তো এখন আদি কোষ কাকে বলে? নামটার মধ্যেই মানে সংজ্ঞার কিন্তু একটা সিম্পটম পাওয়া যায়। আদি কোষ মানে আদিকালে যেই সকল কোষগুলো ছিল। আমরা সাধারণত বিজ্ঞানের ভাষায় জানি যে আদিকালে এই কিছু ক্ষুদ্র অণুজীব
ছিল, ঠিক আছে। ক্ষুদ্র অণুজীবগুলোর ভিতরে যেই কোষটা থাকে ওইখানে কিন্তু নিউক্লিয়াস সুগঠিত থাকে না, ওইখানে নিউক্লিয়াস সুগঠিত থাকে না। তাহলে আমরা এই আদিকোষের সংজ্ঞাটাই লিখবো। এই আদিকোষের সংজ্ঞাটাকে দেখি। আদিকোষের সংজ্ঞায় লিখবো কি, যেই কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং কোষের যেই অঙ্গাণুগুলা এইগুলা উপস্থিত থাকে না। তাহলে আমি শুরুতে লিখবো যে কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না। এবং বা একটা কমা দিয়ে নিবা, এরপর লিখবা কোষের যে অঙ্গাণুগুলা, যেমন কি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে তোমার কি লাইসোজোম, এই যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো উপস্থিত থাকে না। একটা একটা করে অঙ্গাণুর নাম লিখবা এখানে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে লাইসোজোম উপস্থিত থাকে না। কিন্তু একটা অঙ্গাণু উপস্থিত থাকে। তার নাম কি? রাইবোজোম। কিন্তু রাইবোজোম কি থাকে? উপস্থিত থাকে। তাকে কি বলে? আদিকোষ বলে। বুঝতে পারলাম? সংজ্ঞাটা কিন্তু একবারে ইজি। যেই কোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং কোষটার মধ্যে কোষের যে অঙ্গাণু, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অঙ্গাণুগুলো উপস্থিত থাকে না কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে, ওই কোষটাকে কিন্তু আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলে। এইবার তাহলে প্রকৃত কোষ কি হবে? প্রকৃত কোষ ঠিক এর উল্টাটা হবে। তার মানে এখানে নিউক্লিয়াস সুগঠিত থাকবে, কোষের মধ্যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ রাইবোজোমটাও কিন্তু উপস্থিত থাকবে। তাহলে এখানে থাকে না জায়গায় লিখে দিবা উপস্থিত থাকে, এবং না লিখে তুমি জাস্ট এই রাইবোজোমটা কিন্তু এইখানেও এনে দিতে পারো। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহ সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে, তাকে কি বলে? তাকে কি বলে? এই যে প্রকৃত কোষ বলে। ব্যাস, দুইটার সংজ্ঞা কিন্তু মনে রাখা একবার সহজ। একটা যদি মনে থাকে ওটার বিপরীতটা লিখে দিবা, আরেকটা হয়ে যাবে। ঠিক আছে, একদম কিন্তু সহজ। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? শুরুতে আমরা কোষের সংজ্ঞা শিখছি এবং তার আগে দুইটা কোষের ছবি আঁকা শিখছি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি আঁকা শিখছি। এরপর আমরা কোষের সংজ্ঞা শিখলাম। এখন আমরা দেখলাম কোষ দুই প্রকার, একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষেরও সংজ্ঞা দেখছি, প্রকৃত কোষেরও সংজ্ঞা দেখে ফেলছি। ওকে, এই তিনটা জিনিস এখন পর্যন্ত মনে রাখলেই চলবে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা কোষের ভিতরে ঢুকবো। ওকে, তাহলে আমরা এখন কোষের অঙ্গাণুগুলো করব। আমি বলছি আগেই, কোষের অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং নিউক্লিয়াস, এদের গঠন এবং চিত্রটা অতীব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা কি করব? বাকি যে অঙ্গাণুগুলো আছে এইগুলোরও কিছু ধারণা নিয়ে নেব, যদি কখনো ক নাম্বার বা খ নাম্বারে এইগুলোর বর্ণনা চায় যেন তোমরা লিখতে পারো। ওকে, আচ্ছা, এইবার আমরা তাহলে অঙ্গাণুগুলো পড়া শুরু করব। লিখে দিলাম অঙ্গাণু। আমরা অঙ্গাণুগুলোর এক সাইড থেকে পড়া শুরু করি। তোমাদের বইয়ের মধ্যে যে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে ওই সিরিয়ালে ইনশাআল্লাহ পড়ব। শুরুতেই তোমাদের বইয়ের মধ্যে কোষ প্রাচীর দিয়ে শুরু করা। কোষ প্রাচীর দেওয়া আছে। কোষ প্রাচীর তোমার বাড়ির চারদিকে যেমন প্রাচীর আছে বা দেওয়াল আছে, কোষেরও চারদিকে একটা পর্দা আছে বা দেওয়াল আছে বা একটা প্রাচীর আছে। এই প্রাচীরটাকে বলা হয় কোষ প্রাচীর। এখন সাজায় কিভাবে লিখবা? সাজায় লিখবা ঠিক এভাবে যে কোষকে আবৃতকারী বা কোষকে চারদিক থেকে ঘিরে রাখে যেই পর্দা, এটাকে বলা হয় কোষ পর্দা বা কোষ প্রাচীর। এটা সাধারণত পরীক্ষায় খুব একটা দিবে না, খুব একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা না। ঠিক আছে, আচ্ছা, এই কোষ পর্দাটা তৈরি হয় কি দিয়ে? এই কোষ পর্দাটা তৈরি হয় মৃত জড়বস্তু দিয়ে এই কোষ পর্দাটা তৈরি হয় এবং এর সাথে কিছু রাসায়নিক বস্তুও থাকে, কিছু রাসায়নিক পদার্থ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইখানে এমসিকিউ ভেরি একটা তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য অল টাইম মনে রাখবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত হয় এবং ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত হয়। ঠিক আছে, এই দুটো এমসিকিউ এর জন্য 100%
100% আমি লিখে দিলাম, 100% ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে ঠিক আসবে। ঠিক আছে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এমসিকিউ বা কম মার্ক যে কোনোটার মধ্যে দিয়ে দিতে পারে এবং কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড এখন আমার প্রশ্ন করি না ভাইয়া প্রোটিন কি, লিপিড কি, পলিস্যাকারাইড কি? এখন এত বিস্তারিত জানার সময় তোমার নাই। এখন জাস্ট এই তিনটা তুমি মনে রাখবা যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এই তিনটা দিয়ে নির্মিত, ব্যাস। তুমি এই তিনটা যদি জানা থাকে তবে তুমি এই এমসিকিউ এবং কমার্কের অ্যান্সার কিন্তু করতে পারবা। এরপর আসে কি? ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এটা সবাই জানে। ঠিক আছে, তো এই দুইটা তোমার হচ্ছে তথ্য কিন্তু তোমার এমসিকিউ এবং কমার্কের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। ঠিক আছে, বারবার বললাম কারণ যেন তোমরা এই দুইটা মনে রাখতে পারো। তাহলে কোষ প্রাচীর যেটা কোষকে আবৃত করে রাখে, কি দিয়ে তৈরি হয়? মৃত জড়বস্তু দিয়ে এবং কিছু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। এরপর কি বললাম? এমসিকিউ এবং কমার্কের জন্য 100% ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ব্যাস। কোষ প্রাচীর এইটুকুই শেষ, বইয়ে আর কি লেখা আছে দেখার দরকার নেই, এইটুকু মনে রাখলেই কোষ প্রাচীরের কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবা। ওয়ান শট ক্লাস কিসের জন্য? ওয়ান শট ক্লাস করবা তুমি পরীক্ষায় যাতে তুমি অ্যাটেন্ড করতে পারো। আবার যদি বইকে আবার ঘাটতে হয় তাহলে তো ওয়ান শট ক্লাসের কোনো দাম নেই। সো ওয়ান শট ক্লাসে আমি সেইগুলোই পড়াবো যেগুলো থেকে তুমি পরীক্ষায় অ্যান্সার করবা। আচ্ছা, এরপর তোমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, আচ্ছা, এই যে প্লাজম শব্দটা, প্লাজমা শব্দ দিয়ে সাধারণত তরলের মতো কিছু জিনিস বোঝায়। ঠিক আছে, তো এই প্রোটোপ্লাজম হচ্ছে এমন কিছু জিনিস যেটা কোষের ভিতরে থাকে এবং তরল অবস্থায় থাকে। ঠিক আছে, তো একদম তরল অবস্থায় থাকে না, একটু থকথকে জেলির মতো আঠালো অবস্থায় থাকে। ঠিক আছে, তো প্রোটোপ্লাজম জিনিসটা কি? কোষের ভিতরে অর্ধতরল অবস্থায় জেলির মতো থকথকে যে পদার্থটা থাকে এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। এমনকি কোষের ভিতরে সমস্ত কিছুই এই প্রোটোপ্লাজমের অংশ। কোষের ভিতরে সমস্ত কিছুই এই প্রোটোপ্লাজমের অংশ। এখন তোমাকে কখনো যদি বলে যে প্রোটোপ্লাজম কাকে বলে, ক নাম্বারের মধ্যে যদি সংজ্ঞাটা চাই, কি লিখবা? লিখবা এইভাবে যে জীবকোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ জেলির ন্যায় থকথকে অর্ধতরল পদার্থ, এই যে পদার্থটা এটাকে বলা হয় প্রোটোপ্লাজম। ওকে, এমনকি এই যে কোষ ঝিল্লি আছে, কোষের চারদিক দিয়ে যে ঝিল্লিটা আছে, এই কোষ ঝিল্লিটাও কিন্তু প্রোটোপ্লাজমেরই একটা অংশ। তাহলে বুঝতে পারলা প্রোটোপ্লাজম মানে কোনটা? কোষের ভিতরে যে কোষ ঝিল্লি আছে, এই কোষ ঝিল্লি সহ কোষের ভিতরে যত উপাদান আছে সবগুলা এই প্রোটোপ্লাজমের অংশ। বুঝতে পারলা? কোষ ঝিল্লি সহ কোষের ভিতরে যত অঙ্গাণু আছে সব সহ কোষের ভিতরে যে তরল অর্ধতরল একটা জেলির মতো থকথকে পদার্থ আছে, এইটা পুরাটা সহ প্রোটোপ্লাজম, ওকে। আচ্ছা, এবার আসো কোষ ঝিল্লি জিনিসটা কি? কোষ ঝিল্লি হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে। এই যে প্রোটোপ্লাজম, এটা মনে করো যে এটা একটা কোষ। ঠিক আছে, একটু এঁকে দেখাই। এই কোষের ভিতরে এই অর্ধতরল কিছু থকথকে জেলির মতো পদার্থ সব জায়গায় থাকে। ঠিক আছে, এবং এর সাথে এখানে তো তোমার নিউক্লিয়াস আছে, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর হচ্ছে লাইসোজোম, যত অঙ্গাণু আছে সবগুলো অঙ্গাণু এবং ভিতরে এই যে অর্ধতরল জেলির মতো পদার্থটা আছে, এই পুরা জিনিসটা সাথে এই যে কোষ ঝিল্লি, এইটাও পুরাটা মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, আর কোষের চারদিকে যে পর্দাটা আছে,
কোষের চারিদিকে যে পর্দাটা আছে ইয়ার কি বলে কোষ প্রাচীরের ভিতরে, এটা তো কোষ প্রাচীর তাই না, কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরে যে আরেকটা পর্দা থাকে ওইটা হচ্ছে তোমার কোষঝিল্লি, ওইটা হচ্ছে তোমার কোষঝিল্লি। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমের বাইরে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা। এটাকে বলা হয় কি কোষঝিল্লি। তো সংজ্ঞা কিভাবে লিখবা, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দাকে কোষঝিল্লি বলে। ব্যাস, সংজ্ঞা শেষ। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা ছোট্ট জিনিস এর সাথে মনে রাখতে হবে তোমাকে এমসিকিউ বা ক মার্কের জন্য, কি সেটা, প্রাণী কোষ। এই যে প্রাণী কোষে উপরের দিকে এইগুলো হচ্ছে কিন্তু মাইক্রোভিলাই, এই যে আঙ্গুলের মতো কতগুলো প্রক্ষেপিত অংশ আছে, আঙ্গুলের মতো। দেখো মনে হইতেছে এটা একটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল, এটা একটা, সবগুলো আঙ্গুলের মতো মনে হইতেছে না? এই আঙ্গুলের মতো অংশগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। আঙ্গুলের মতো অংশগুলোকে কি বলা হয়, যে ভাঁজগুলা, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তোমাকে ক মার্কের মধ্যে জিজ্ঞেস করবে যে এই প্রাণী কোষের উপরের দিকে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ, শব্দটা কিন্তু মনে রাখবা, আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশকে কি বলে? নিচের মধ্যে অপশনটা দিয়ে দিবে, মাইক্রোভিলাই বলে নাকি কোষঝিল্লি বলে নাকি প্রোটোপ্লাজম, মানে অনেকগুলো দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে। তো তোমাকে সঠিক অপশনটা দেখাইতে হবে, এগুলোকে কি বলে, মাইক্রোভিলাই। এবং এই যে কোষঝিল্লি, এই কোষঝিল্লিটাই ভাঁজ হয়ে এই মাইক্রোভিলাইগুলা তৈরি করে। বুঝতে পারলাম? এইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমরা চলে আসি সাইটোপ্লাজমের মধ্যে। আমি আশা করি যে তোমরা যারা গুড স্টুডেন্ট তোমরা অবশ্যই কিন্তু আগেই একবার হলেও অধ্যায়টা পড়ছো, তাই না? তো আমি একবার করে বললেই তোমাদের সবগুলা কথা কিন্তু একবার হলেও মনে হওয়ার কথা, তাই না? ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করবো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা সাইটোপ্লাজম পড়ে এরপর অঙ্গাণুগুলো পড়ি। সাইটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম হইতেছে, একটু আগে আমরা যে প্রোটোপ্লাজম দেখলাম, ওই প্রোটোপ্লাজম থেকে যখন আমরা নিউক্লিয়াস বা কেন্দ্রিকা যেটা আছে ওইটাকে যখন সরাই নেব, তখন যেটা পড়ে থাকবে এটাকে বলা হবে সাইটোপ্লাজম। একটু দেখাই তোমাদেরকে, মনে করো যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস আছে, এটা কি নিউক্লিয়াস, এটার নাম কি নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে তোমার এই যে কোষ গহ্বর আছে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে প্লাস্টিড, হাবিজাবি সব আছে। হ্যাঁ, এই নিউক্লিয়াসটাও আছে। এরপর এখানে কিছু থকথকে তরল পদার্থও আছে, এমনকি এই তোমার কি বলে এটা, মানে সব অঙ্গাণু উপস্থিত আছে। ঠিক আছে, এখন এই পুরাটাকে বলা হয় কি, প্রোটোপ্লাজম। এখন এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটাকে আমি এখান থেকে সরাই দিলাম, নিউক্লিয়াসটাকে ওখান থেকে টেনে বের করে ফেললাম। এখন যে জিনিসটা পড়ে আছে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। যখনই আবার এই যে নিউক্লিয়াস দিয়ে দেবো তখনই হয়ে যাবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য এই জায়গায়, প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস কিন্তু থাকবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তো সাইটোপ্লাজম যদি বলে যে সাইটোপ্লাজম কাকে বলে, তখন বলবা যে প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকা বা নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যা পড়ে থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। ব্যাস। আচ্ছা, আমরা তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কোন কোন অঙ্গাণুগুলো আছে একটু দেখে নেই। নিউক্লিয়াস বাদে, মনে রাখবা, নিউক্লিয়াস বাদে যত অঙ্গাণু আছে সবগুলোই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কারণ কি, নিউক্লিয়াস থাকলে প্রোটোপ্লাজম হয়ে যায়, নিউক্লিয়াস না থাকলেই সাইটোপ্লাজম হয়ে যায়। সো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ওইগুলাই যেটার মধ্যে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসটা বাদ বাকি অঙ্গাণুগুলো হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। চলো এখন ওই অঙ্গাণুগুলো নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা শুরুতেই আমাদের আসে মাইটোকন্ড্রিয়া। কি আসে? মাইটোকন্ড্রিয়া। আরেকটা কথা এখানে একটু ছোট্ট করে বলে নেই, সেটা হচ্ছে কোনো একটা অঙ্গাণু তুমি একেবারেই জানো না, সাপোজ মাইটোকন্ড্রিয়া, সৃজনশীল টপিক আসার মতো অঙ্গাণু। এখানে এটা মনে করো যে মাইটোকন্ড্রিয়া তুমি একদমই জানো না, পড়ালেখা করো নাই, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোনোই ধারণা নেই। এক কাজ করবা, সুন্দর করে আমার চ্যানেলের মধ্যে ঢুকে যাবা, একটু স্ক্রল করলে নিচের দিকে শুরুর দিকের ক্লাসগুলোতে আমি মাইটোকন্ড্রিয়া বিস্তারিতভাবে পড়াইছি।
ওইখানে যা তুমি মাইটোকন্ড্রিয়াটা জাস্ট একটা ক্লাস করে নিবা। আর যদি পড়া থাকে আমি এখন একটু রিভাইজ দিয়ে দেবো, মনে পড়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া একটু সংক্ষেপে আমরা জেনে নিই। মাইটোকন্ড্রিয়া জিনিসটা হচ্ছে কোষের মধ্যে তো শক্তি দরকার হয়, তাই না? মনে করো কোষের মধ্যে কোষটাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, ঠিক আছে? যেমন আমি এই হাতটা দিয়ে কাজ করতেছি না, মনে করি যে লেখালেখি করতেছি, তো শক্তি ক্ষয় হইতেছে কার? এই কোষগুলার। হাতের মধ্যে যত কোষ আছে এই কোষগুলার কিন্তু শক্তি ক্ষয় হইতেছে। তো কোষগুলা এই শক্তি পাবে কই? কোষগুলা এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে কিন্তু শক্তি পায়। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে, কোষকে দেয়, কোষকে সাপ্লাই করে, কোষ এই শক্তি ব্যবহার করে কিন্তু এই যে কাজ করতেছি, লিখতেছি, তারপরে এই যে করতেছি, ফোনের কি বলে কমেন্ট দেখি মাঝে মধ্যে, তো হাত দিয়ে এই যে কাজগুলা করতেছি, এই কাজগুলা শক্তি, কোষগুলা শক্তি কই পায়? এই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে দেয়। বুঝতে পারলাম? তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তির ঘর, পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। মনে রাখবা, মাইটোকন্ড্রিয়ার আরেক নাম হচ্ছে কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস। খ নম্বরের মধ্যে তোমাকে প্রশ্ন করবে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন? খ নম্বরের মধ্যে এটা প্রশ্ন করবে তোমাকে, কোষ মানে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন? তখন তুমি সুন্দর করে আগে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা দিবা, এরপর লিখতে শুরু করবা যে এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে কোষ শক্তি পায়, বা মাইটোকন্ড্রিয়া এই এটিপি উৎপন্ন করে দেয়, বা শক্তি উৎপন্ন করে কোষকে দেয়। এই যে শক্তি উৎপন্ন করে দিতেছে, পাওয়ার দিতেছে, শক্তি দিতেছে, পাওয়ারের বাংলা কি? শক্তি। তো এই পাওয়ার যে উৎপন্ন করে দিতেছে, শক্তি উৎপন্ন করে দিতেছে, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই কথাটা জাস্ট 3 থেকে 4 লাইনে একটু ব্যাখ্যা করে লিখবা, খ নম্বরের মধ্যে তোমাকে ইনশাআল্লাহ স্যার 2 কিন্তু দিয়ে দেবে। ওকে, আচ্ছা আমরা একটা মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকাই। হ্যাঁ, যেহেতু পড়তেছি মাইটোকন্ড্রিয়া, চিত্র না আঁকাইলে কেমন হয়? আচ্ছা, এইভাবে দিবা, একটা গোল দিয়ে নিবা, এরপর এইভাবে আঙ্গুলের মতো কিছু প্রক্ষেপিত অংশ দিয়ে নিবা। এই যে হয়ে গেছে। এরপর এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ বা প্রক্ষেপিত অংশগুলা দিছো, এইগুলার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দানা দিবা। এইভাবে তোমরা পুরাটাই দিবা, আমি জাস্ট কয়েকটা দেখাইলাম। হ্যাঁ, পুরাটার মধ্যে এই যে এই ভিতর দিয়ে পুরাটার মধ্যে দিয়ে দিবা। ওকে, এরপর ভিতরে এরকম কিছু তরল পদার্থ দিবা, এগুলাকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। এইভাবে কিছু তরল পদার্থ দিয়ে দিবা। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি নাই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু আবিষ্কার করেন বিজ্ঞানী বেন্ডার। নাম কি? বেন্ডার। জাস্ট মনে রাখবা বেন্ডার। এরপর বিজ্ঞানী অমুক তমুক বেন্ডার, যত পারো এই যে কি বলে এগুলা পদবি লাগায় লিখে দিবা নাম। জাস্ট মনে রাখবা বেন্ডার, বিজ্ঞানী বেন্ডার এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। ওকে, কমার্ক বা এমসিকিউতে দিয়ে দিতে পারে যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, উত্তর দিয়ে দিবা বেন্ডার। ওকে, আচ্ছা মাইটোকন্ড্রিয়ার এই যে চিত্র কিন্তু শুধু আঁকলেই হবে না, চিত্রের মধ্যে মার্কিং করতে হবে, কোনটার নাম কি এটা কিন্তু তোমাকে মার্ক করে করে দিতে হবে। এই হচ্ছে একটা তোমার মাইটোকন্ড্রিয়ার মোটামুটি আকারের চিত্র, যদিও বা চিত্র আমার ভালো হয় না। ঠিক আছে, এই যে বাইরের যে পর্দাটা, এটাকে বলা হয় বহিঃস্তর। এটাকে বলা হয় বহিঃস্তর বা বহি আবরণী বলো, বহি আবরণী। এটা হচ্ছে এই যে বাইরের যে স্তরটা, মসৃণ, দেখো চারদিক দিয়ে মসৃণ, তাই না? চারদিক দিয়ে মসৃণ না, এই মসৃণ অংশটাকে বলা হয় বহি আবরণী। কি বলা হয়? বহি আবরণী, মানে বাইরের আবরণ। বাইরের আবরণ, বহি মানে বাইরের, আবরণ মানে তো আবরণ, তাই না? তাহলে বাইরের যে আবরণটা ওইটাকে বলা হয় বহি আবরণী। ঠিক আছে, এরপর দেখো ভিতরের এই যে প্যাচ লাগানো অংশগুলাও এই আবরণীর একটা করে অংশ। এই প্যাচ লাগানো অংশটাও কি? আবরণীর অংশ। ঠিক আছে, যেহেতু এটা বাইরে আছে বহি আবরণী, এটা আবার আছে ভেতরে, তাহলে এটা কি হবে? অন্ত আবরণী। ওকে, এরপর এই যে তুমি দানাদার অংশগুলো দিছো না, এগুলো কিন্তু সুন্দর করে দিবা। আমি কিন্তু শর্টকাটে আসছি, ঠিক আছে? এগুলা সুন্দর করে দিবা, সুন্দর করে দিবা। ঠিক আছে, এই যে এর গায়ে লাগাই দিবা। এই যে আছে দানাদার অংশগুলো আছে, এই দানাদার অংশগুলোর নাম কি? এই দানাদার অংশগুলোর নাম হচ্ছে তোমার অক্সিজোম। ওকে, আর দেখো এই যে আঙ্গুলের মতো যে প্রক্ষেপিত অংশগুলো, এগুলাকে কি বলা হয়? কৃষ্টি।
এগুলোকে কি বলা হয়? কৃষ্টি। ঠিক আছে, আর এই যে ভিতরে যে তরল পদার্থ এগুলোকে বলা হয় মাতৃকা। ব্যাস, এখন তোমাকে যখন জিজ্ঞেস করবে যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, শুরুতে কি করবা? মাইটোকন্ড্রিয়ার কি বলে সংজ্ঞাটা দিবা, এরপর লিখবা যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী বেন্টা। ঠিক আছে, এরপর তুমি এই চিত্রটা সুন্দর করে এঁকে দিবা। একটা কথা সবসময় মনে রাখবা, গঠন চাক, গঠন চাইছে চিত্র চাক আর না চাক, তুমি অবশ্যই চিত্র দিবা। চিত্র দিলে স্যার ওইটাতে নাম্বার দিতে কোনো সংকোচ বোধ করবে না। বুঝতে পারলাম? তাহলে তুমি গঠন চাইলে অবশ্যই চিত্র দিবা। চিত্রটা সুন্দর করে এরপর এঁকে দিলা। এরপর তুমি লিখতে শুরু করলা যে মাইটোকন্ড্রিয়া, আমি যেই কথাগুলো বলবো সেম এই কথাগুলো যদি তুমি লেখো, নাম্বার তুমি ইনশাল্লাহ পাবা। এই কারণে মনোযোগ দিয়ে একটু শোনো। আমার ভাষায় না হলেও তুমি তোমার ভাষায় সাজায় লেখো, বাট এই কথাগুলো লিখবা। ঠিক আছে, দেখো এভাবে লিখবা যে মাইটোকন্ড্রিয়া দুইটি আবরণী দ্বারা আবৃত থাকে। বাহিরের আবরণটা হচ্ছে মসৃণ, এই আবরণটার নাম হচ্ছে বহি আবরণ। চিত্র দেখে দেখে লিখবা, মুখস্থ করার কোনো দরকার নেই ভাই। চিত্র দেখবা, লিখবা, মুখস্থ করবা না, জাস্ট চিত্রটা মাথায় ঢুকাবা। ঠিক আছে, এভাবে লিখবা যে বাইরের আবরণটা হচ্ছে মসৃণ, এই আবরণটাকে বলা হয় বহি আবরণী। ভেতরের আবরণটা বিশেষ নিয়মে কিছু ভাঁজ করা থাকে, এই আবরণটাকে বলা হয় অন্ত আবরণী, এবং ভাঁজগুলোকে বলা হয় কৃষ্টি। ঠিক আছে, কৃষ্টির গায়ে অতি ক্ষুদ্র দানাদার কিছু বস্তু লক্ষ্য করা যায়, এই অতি ক্ষুদ্র দানাদার বস্তুগুলোকে বলা হয় অক্সিজেন। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে সর্বত্র এক ধরনের তরল পদার্থ লক্ষ্য করা যায়, এই তরল পদার্থগুলোকে বলা হয় ম্যাট্রিক্স বা মাতৃকা। ঠিক আছে, এই গঠনটা, এই আমি কথাগুলো বললাম কম সময় লাগলো, বাট তুমি যখন লিখতে যাবা না তখন দেখবা যে মানে অর্ধেক পৃষ্ঠারও বেশি হয়ে গেছে। শুরুতে তুমি সংজ্ঞা দিছো, এরপর চিত্র দিছো, এরপর আরো অর্ধেক পৃষ্ঠারও বেশি যদি লিখে হলো, এমনিতে 1.5 পৃষ্ঠা হয়ে যাবে। ঠিক আছে, আর গ নাম্বারের মধ্যে সাধারণত এটা দেয়, গ নাম্বারের 1.5 পৃষ্ঠা লিখলেই এনাফ। ওকে, আচ্ছা আচ্ছা, গঠন এবং চিত্র তো জানলাম, এর সাথে আমরা আরেকটা জিনিস ছোট্ট করে জেনে নেই। আচ্ছা, আরেকটা জিনিস ছোট্ট করে জেনে নেই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ আসলে কি। কখনো যদি তোমাকে আচ্ছা আরেকটা কথা বলি, গ নাম্বারের মধ্যে গঠন এবং চিত্র চায়, এবং ঘ নাম্বারের মধ্যে গঠন, চিত্র, কাজ তিনটাই চায়। বুঝতে পারলাম? গ নাম্বারে চিত্র আর গঠন চায়, ঘ নাম্বারে চিত্র, গঠন, কাজ তিনটাই চাবে যদি ঘ নাম্বারে দিয়ে দেয়, সাধারণত ঘ নাম্বারে দেয়। আচ্ছা, যদি কাজ লিখতে বলো তাহলে তুমি কি লিখবা? কাজ যদি লিখতে বলে, আর সংজ্ঞার মধ্যে দেখছি এটা হচ্ছে কোষের পাওয়ার হাউস, মানে এটা শক্তি উৎপন্ন করবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, কি বলো, তাই না? শক্তি উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন করবে। এরপর হচ্ছে 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে। 3 নম্বর কাজ ডিএনএ আরএনএ তৈরি করে, ডিএনএ আরএনএ তৈরি করে। এরপর তুমি চাইলে 4টা কাজ দিবা, যেহেতু ঘ নাম্বারের মধ্যে যদি চায় তাহলে 4টা কাজ দিবা। আরেকটা কাজ লিখবা যে হরমোন নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে। ব্যাস, এই 4টা কাজ জানলেই ইনশাআল্লাহ তোমার পরীক্ষা পার হয়ে একদম উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়া। এরপর চলো প্লাস্টিড নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমাদের বইয়ে এরপর কি দেওয়া আছে? তোমাদের বইয়ে এরপরে কি দেওয়া আছে? হ্যাঁ, প্লাস্টিড দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন প্লাস্টিড নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা বইয়ের সিরিয়ালে আগাইতেছি, তাই না? তাহলে আমরা এখন প্লাস্টিড নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। তো মাইটোকন্ড্রিয়া ছিল কোষের পাওয়ার হাউস, তার মানে কোষের যত শক্তি প্রয়োজন এই মাইটোকন্ড্রিয়া সাপ্লাই করতো। এইবার আমরা আসবো প্লাস্টিড দেখি। প্লাস্টিড দেওয়া কোথায় থাকে? প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদ কোষ এই প্লাস্টিড ব্যবহার করে কিন্তু খাদ্য তৈরি করে। আচ্ছা, প্লাস্টিড, প্লাস্টিক, শুরুতে আমরা একটা চিত্র আঁকি, এরপর পড়াশোনা করি। এই যে দিব একটা বৃত্ত, এইভাবে একটা বৃত্ত দেওয়া, বাম হাতের খেলা, তো বৃত্ত দিয়ে নিবা। এরপর এইভাবে কিছু বৃত্ত আরো দিবা, ছোট ছোট, এভাবে কিছু ছোট ছোট বৃত্ত দিবা, ছোট ছোট কিছু বৃত্ত দিবা। ওকে, আরো দিবা, তোমরা একটু বড় সড়ো করে আঁকবা, সুন্দর করে দিবা। আমি তো জাস্ট একটু বোঝো নাই, আমি তো জাস্ট একটু এমনি এমনি আঁকতেছি, ঠিক আছে, তোমাদের পড়ানোর জন্য। এইভাবে দিয়ে নিবা সবগুলো, তোমার হচ্ছে কি বলে বৃত্তের মাঝে সংযোগ করে দিবা এইভাবে। ওকে, আর এটা 2 স্তরি না, আর একটা স্তর দিয়ে নিবা, এটা 2 স্তরি, আর একটা স্তর দিয়ে নিবা।
ওকে, তাহলে আমরা প্লাস্টিক সুন্দর করে একটা এঁকে ফেলছি, যদিও বা আমার সুন্দর হয় না, তোমাদের সুন্দর হবে। ঠিক আছে, প্লাস্টিকের গঠন যখন চাবে শুরুতেই তুমি কি করবা, প্লাস্টিকের সংজ্ঞাটা দিয়ে দিবা। প্লাস্টিক কি করে? প্লাস্টিক উদ্ভিদের খাদ্য তৈরি করে। আবার আমরা কি জানি, প্লাস্টিক কিন্তু তিন প্রকার। একটা খাদ্য তৈরি করে, একটা উদ্ভিদের দেহকে বর্ণময় করে, আকর্ষণীয় করে, আর একটার মধ্যে কোনো প্রকার রং থাকে না। ঠিক আছে, আচ্ছা, তো এই প্লাস্টিক তুমি সংজ্ঞাটা ঠিক এভাবে সাজাবা যে কোষীয় যেই অঙ্গাণুটা উদ্ভিদের খাদ্য তৈরি করতে সহযোগিতা করে, উদ্ভিদের দেহকে আকর্ষণীয় করে, মানে রঙিন করে, আকর্ষণীয় করে এবং পরাগায়নে সহযোগিতা করে, এই অঙ্গাণুটাকে বলা হয় তোমার প্লাস্টিড। ভাই সংজ্ঞা কখনো মুখস্থ করবা না, দেখো প্লাস্টিডের একটু কথাগুলো মাথায় আনবা। প্লাস্টিড কি করে? প্লাস্টিড খাদ্য প্রস্তুত করে, ক্লোরোপ্লাস্টের সাহায্যে খাদ্য প্রস্তুত করে। আর প্লাস্টিড কি করে? উদ্ভিদের যেই ফল হয়, ফুল হয়, এগুলোকে রঙিন করে, তাই না? তাহলে তুমি ওইখান থেকে লিখবা যে কোষের যেই অঙ্গাণু উদ্ভিদের খাদ্য তৈরিতে সহযোগিতা করে, ফল এবং ফুল সহ উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে এবং আকর্ষণীয় করে, ওই অঙ্গাণুটাকে বলা হয় প্লাস্টিক। ব্যাস, সংজ্ঞা হয়ে গেল। এরপর তুমি লিখবা এই প্লাস্টিকের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী সিম্পার। বিজ্ঞানী সিম্পার, এই বিজ্ঞানী সিম্পার হচ্ছে এই প্লাস্টিকের আবিষ্কারক। ঠিক আছে, আচ্ছা, এরপর তুমি প্লাস্টিকের এখন গঠন লেখা শুরু করবা। মাঝখানে চিত্রটা দিয়ে দিবা। চিত্র দিয়ে কিন্তু আবার এই যে ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বহি আবরণ, এটা হচ্ছে অন্ত আবরণ। আমি আর লিখলাম না, তোমরা একটু জাস্ট কষ্ট করে লিখে নিও। এটা বাহিরের আবরণ, এটা ভিতরের আবরণ। এরপর হচ্ছে তোমার কি, ভেতরে এক ধরনের তরল পদার্থ থাকে, দেই নাই, এখন একটু দিয়ে দেই। ঠিক আছে, দিয়ে দিছি। এরপর তোমার এই যে কি বলে তরল পদার্থগুলো, এইগুলোর নাম হচ্ছে স্ট্রোমা। আচ্ছা, এগুলোকে মাতৃকাও বলা যায়, স্ট্রোমাও বলা যায়। এরপর হচ্ছে এই যে নালী একটা থেকে আরেকটা সংযুক্ত হয়েছে। তো এই যে প্রত্যেকটা এই যে তোমার হচ্ছে গোল অংশগুলো আছে, এগুলোকে বলা হয় গ্রানাম। এগুলাকে কি বলা হয়? গ্রানাম। আর এই যে পুরো অংশটা, এই পুরো অংশটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। গ্রানাম ল্যামেলাম। ঠিক আছে, এই একটা গ্রানাম ল্যামেলাম থেকে আরেকটা গ্রানাম ল্যামেলামের মধ্যে যে নালীটা আছে, এই নালীটা আছে, এটাকে বলা হয় তোমার কি, এটাকে তোমার স্ট্রোমা নালীও বলা হয়। আবার আরেকটা স্ট্রোমা ল্যামেলাম বলা যায়। আবার যেহেতু এগুলা তোমার হচ্ছে মাতৃকার ভিতর দিয়ে গেছে, যেহেতু এগুলা মাতৃকার ভিতর দিয়ে গেছে, এই কারণে এগুলাকে স্ট্রোমা ল্যামেলাম বলা হয়। এই তরল পদার্থগুলোকে কিন্তু মাতৃকাও বলা যায়, স্ট্রোমা বলা যায়। যেহেতু এই নালীগুলো স্ট্রোমার ভিতর দিয়ে গেছে, এই কারণে এইগুলাকে স্ট্রোমা ল্যামেলাম বলা যায়। ওকে, আর এই যে বৃত্তগুলা মানে গ্রানামগুলা একটা সমষ্টি গঠন করছে, এটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। আর প্রত্যেকটা এই যে তোমার কি বলে এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তগুলা, এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্তগুলাকে বলা হয় গ্রানাম। ওকে, তাহলে সম্মিলিতভাবে তৈরি করে গ্রানাম, আর এককভাবে এদেরকে বলা হয় গ্রানাম ল্যামেলাম, এবং এককভাবে বলা হয় গ্রানাম। আচ্ছা, এইবার তুমি গঠনে এসে কি লিখবা, এগুলো একটু মার্কিং করে দিবা আর কি। মার্কিং করে দেওয়ার পর লিখবা প্লাস্টিক দুইটি আবরণী দ্বারা আবৃত থাকে। বাহিরের আবরণীটিকে বলা হয় বহি আবরণী, ভেতরের আবরণীটিকে বলা হয় অন্ত আবরণী। এবং প্লাস্টিকের ভিতরে অসংখ্য না, অনেকগুলো গ্রানাম ল্যামেলাম থাকে। প্রত্যেকটি গ্রানাম ল্যামেলাম অনেকগুলো গ্রানামের সমন্বয়ে গঠিত হয়, এবং যে নালীগুলোর মাধ্যমে যুক্ত থাকে এদেরকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। এবং ভিতরে যে সকল তরল পদার্থ লক্ষ্য করা যায় এদেরকে বলা হয় মাতৃকা বা স্ট্রোমা। ব্যাস, এটা হচ্ছে তোমার প্লাস্টিকের গঠন। এটা হচ্ছে তোমার প্লাস্টিকের গঠন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এর সাথে একটা ছোট্ট জিনিস মনে রাখি, সেটা হচ্ছে প্লাস্টিক কিন্তু তিন ধরনের। এইটা সাধারণত পরীক্ষায় আসে না, তবে গ মার্কের মধ্যে তোমাকে প্রশ্ন করতে পারে যে প্লাস্টিক কত ধরনের, বর্ণনা আকারে লিখো। তাহলে প্লাস্টিক তিন ধরনের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ওকে, ক্লোরোপ্লাস্ট যেটা, এইটা সবুজ রং সৃষ্টিকারী, সবুজ রং সৃষ্টি করে। ওকে, তো সবুজ রং কোথা থেকে উদ্ভিদের বলতো?
সাধারণত উদ্ভিদের পাতার মধ্যে সবুজ রং থাকে। সো আমরা বলতে পারি এই ক্লোরোপ্লাস্টটা উদ্ভিদের পাতার মধ্যে থাকে, এবং পাশাপাশি এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কিন্তু উদ্ভিদ খাবারও তৈরি করে, কারণ এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে, এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে। এই ক্রোমোপ্লাস্ট, এটার মধ্যে সবুজ রং ব্যতীত অন্য সকল রং, আর এই যে লিউকোপ্লাস্ট, এটা সাদা, কোনো রং নাই, ঠিক আছে, এটা সাদা হয়। সাদা কোন অংশ হয় বলতো? উদ্ভিদের মূল কিন্তু সাদা হয়, ঠিক আছে। তাহলে লিউকোপ্লাস্ট থাকে উদ্ভিদের মূলের মধ্যে, আর যে ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য সকল রং, লাল, নীল, হলুদ, যত রং আছে সব হইতে পারে। তো সাধারণত আমরা দেখি কি ফল মাঝে মধ্যে লাল হয়, হলুদ হয়, সবুজ হয়, এরপর অন্যান্য রঙের হয়। সো আমরা বলতে পারি এই ক্রোমোপ্লাস্ট কিন্তু ফলের মধ্যে থাকে। আবার আমরা কিন্তু দেখি ফুল লাল রঙের হয়, হলুদ রঙের হয়, আবার নীল রঙের, হাবিজাবি অনেক রঙের ফুল হয়। সো এই ক্রোমোপ্লাস্ট কিন্তু ওই ফুলের মধ্যেও থাকে, ফলের মধ্যেও থাকে। ওকে, আচ্ছা। ক্লোরোপ্লাস্ট সবুজ রং সৃষ্টি করে, তার মানে এটা পাতার মধ্যে থাকে আর কাণ্ডের মধ্যে থাকে। উদ্ভিদের কাণ্ডও মাঝে মাঝে আমরা সবুজ হয় দেখি কিন্তু, ঠিক আছে। ওই কাণ্ডের মধ্যেই ক্লোরোপ্লাস্ট থাকে, পাতার মধ্যে ওই ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ সবুজ রং যেখানে থাকবে ক্লোরোপ্লাস্ট সেইখানে থাকবে। ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য সকল রং, লাল, নীল, হলুদ, সবুজ যত রং আছে উদ্ভিদের যেই জায়গায় অন্য সকল রং থাকবে ওইখানে ক্রোমোপ্লাস্ট থাকবে। লিউকোপ্লাস্ট কি? উদ্ভিদের মূলের মধ্যে, তার মানে উদ্ভিদের দেহের যে অংশটা সাদা হবে ওইখানে থাকবে কি? লিউকোপ্লাস্ট। ব্যাস, আশা করি বুঝাইতে পারছি প্লাস্টিডের পুরা তোমার কি বলে অংশটা। আচ্ছা, এখন যদি বলে কাজ তো আমি বলে দিব না। কেন বলে দিব না? কারণ প্লাস্টিড পড়ার সময় আমি অনেকগুলো কাজ বলে ফেলছি। প্লাস্টিড কি করে? উদ্ভিদের দেহকে বর্ণময় করে, উদ্ভিদের পরাগায়নে সহযোগিতা করে, উদ্ভিদের ফলের রং দেয়, ফুলের রং দেয়, এরপর কি করে এই প্লাস্টিডের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আর কত বলবো বলো, এগুলো তোমরা সুন্দর করে লিখে দিবা। হাইস্ট তুমি প্রত্যেকটা মনে 4 থেকে 5টা কাজ শিখে নিবা। আমি বলে দিতেছি, এরপর একটু বই দেখবা। এরপর তোমাদের বইয়ের মধ্যে গোলজি বস্তু দেওয়া আছে। গোলজি বস্তু, দেওয়া আছে। গোলজি বস্তু জিনিসটা কি? গোলজি বস্তু জিনিসটা একটু চিত্র আঁকাই, তাহলে বুঝতে পারবা। অনেকটা এইরকম হয়, আরো একটু বইয়ে হয়তো বা ভিন্ন থাকতে পারে, আমি একটু এইভাবে আঁকাইলাম আর কি, ঠিক আছে। ওকে, এরপর এইদিকে কিছু থলির আকার, থলির সদৃশ কিছু অংশ দাও, এই পাশে কিছু দিয়ে দাও, থলির মতো কিছু অংশ দিয়ে দিবা, থলির মতো। এবার নিচের দিকে কি করবা? নিচের দিকে কিছু ছোট্ট ছোট্ট থলি দিয়ে দিবা। এগুলা আরো ছোট করবা, আরো ছোট করবা, ঠিক আছে। আমি একটু বড় করলাম, আরো ছোট করবা তোমরা, আরো ছোট করবা, ঠিক আছে। এই হচ্ছে এক মোটামুটি আকারের একটা গোলজি বস্তু। যদিও আমার চিত্র খুব একটা ভালো হয় না, তোমরা এটা সুন্দর করে আঁকাবা। ওকে, আচ্ছা। এই যে উপরের দিকের অংশগুলোকে বলা হয় ভেকুওল, ঠিক আছে। আর নিচের দিকের অংশগুলোকে বলা হয় ভেসিকল, আর এইগুলাকে বলা হয় সিস্টার্নি। ওকে, তো মোটামুটি এই 3টা অংশ দিয়ে আমাদের এই গোলজি বস্তুটা গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এই গোলজি বস্তুটা আসলে কোথা থেকে তৈরি হয় তোমাদের একটু বলে দেই। আমাদের যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস একটু পরে আমরা পড়বো। এই নিউক্লিয়াসে কিন্তু কিছু রন্ধ্র থাকে, ছিদ্র থাকে। নিউক্লিয়াসের যে আবরণী ওখানে কিছু ছিদ্র থাকে। তো যে কোনো একটা ছিদ্র থেকে এরকম কিছু থলির মতো অংশ তৈরি হয়, এরকম কিছু থলির মতো অংশ তৈরি হয়, এরকম কিছু থলির মতো অংশ তৈরি হয়। এক সময় এই থলির মতো অংশটা এখান দিয়ে কেটে যায়। এক সময় কি হয়? থলির মতো অংশটা কেটে যায়, আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যায়।
দুঃখিত, একটু মিস্টেক করে ফেলছি। এটা আসলে আমি বলে ফেলছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, এটা গোলজি বস্তু না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে সৃষ্টি হয়। আর গোলজি বস্তুটা কই থেকে সৃষ্টি হয়? গোলজি বস্তুটা সৃষ্টি হয় তোমার ওই এটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং দেখতে অনেকটা এরকম হয়। আর এই অংশ থাকে হচ্ছে তিনটা, একটা হচ্ছে ভেকুয়াল, একটা হচ্ছে সিস্টারনি, আর একটা হচ্ছে ভেসিকল। আচ্ছা, এই সিস্টারনির উপরের দিকে যেই থলি সদৃশ ছোট ছোট অংশগুলো আছে এগুলোকে বলা হয় ভেকুয়াল এবং আকৃতিতে প্রায় অসমান। দেখো এক একটার আকৃতি মানে এক একটা লম্বা এক এক রকমের, এটার একটু ছোট, এটার একটু বড়, এটার একটু আরো বড়। আর এই নিচের গুলোর দেখো আকৃতি হচ্ছে একদম ছোট ছোট। এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় ভেসিকল, আর এই যে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট যে অংশগুলো এগুলোকে বলা হয় সিস্টার্নি। ওকে, আচ্ছা, তাহলে তোমার এখন এই গোলজি বস্তুর প্রথমেই সংজ্ঞাটা দিয়ে নিবা, এরপর চিত্র এখানে করে একটা আঁকাই দিবা। যখন বলবে যে বর্ণনা এবং চিত্র দুইটাই হবে, তখন শুরুতে তোমরা সংজ্ঞা দিবা, এরপর এখানে চিত্রটা দিয়ে দিবা, এরপর তোমরা এই গঠনটা একটু বর্ণনা করবা। কিভাবে বর্ণনা করবা? শুরুতে লিখবা যে গোলজি বস্তুর উপরের দিকে থাকে কিছু থলি সদৃশ অংশ, এগুলোকে বলা হয় ভেকুয়াল, এবং মাঝের দিকে অসমান দৈর্ঘ্য বিশিষ্ট কিছু নলের মতো অংশ থাকে, এগুলোকে বলা হয় সিস্টার্নি, এবং সিস্টার্নির নিচের দিকে কিছু ছোট ছোট থলি সদৃশ অংশ থাকে যেগুলো ভেকুয়ালের থেকে আকৃতিতে ছোট হয়, এইগুলোকে বলা হয় ভেসিকল। ব্যাস, এই গঠনটুকু তুমি এখানে লিখে দিবা, চিত্রটা দিবা মাঝখানে এবং গোলজি বস্তুর সংজ্ঞাটা দিবা উপরে। ব্যাস, এটা গঠন এবং কি বলে চিত্র হয়ে গেল। আচ্ছা, এরপরে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপরে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইটা তৈরি হয়ে হচ্ছে ওই নিউক্লিয়াসের রন্ধ্র থেকে। যেমন এখানে আমরা একটা নিউক্লিয়াস দিয়ে দেই, এইখানে আমরা একটু নিউক্লিয়াস দেই। নিউক্লিয়াসের এই যে আবরণীটা থাকে ভিতরে, এই যে নিউক্লিওলাস থাকে এবং ক্রোমাটিন তন্তু থাকে। আচ্ছা, নিউক্লিয়াসের এই যে আবরণীর মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। ঠিক আছে, এই রন্ধ্র থেকে থলি সদৃশ কিছু অংশের তৈরি হয়, যেমন এই যে এইরকম থলি সদৃশ কিছু অংশের তৈরি হয়। এক সময় এই থলি সদৃশ অংশটা এইভাবে কেটে যায়, কেটে গিয়ে এই তোমার সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে ভাসতে অন্য জায়গার মধ্যে চলে যাইতে পারে। ঠিক আছে, তো এই যে অংশটা এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমরা আর বিস্তারিতভাবে এটা বলবো না। এরপর আমরা আসি কোষ গহ্বরের মধ্যে। কোষ গহ্বর, কোষ গহ্বর হচ্ছে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থানটা থাকে মাঝখানে, ওইটাকে বলা হয় কোষ গহ্বর। যেমন এটা কিন্তু থাকে হচ্ছে তোমার উদ্ভিদ কোষের মধ্যে। ঠিক আছে, আমরা একটা উদ্ভিদ কোষ যদি আঁকি, এর মাঝখানে যে বিশাল অংশ জুড়ে যে ফাঁকা স্থানটা, এটাকে বলা হয় কিন্তু কোষ গহ্বর। ওকে, তো তুমি এখানে সংজ্ঞা লিখবা, যদি কখনো বলি যে কোষ গহ্বর কাকে বলে বা কোষ গহ্বর সংজ্ঞাটা যদি চায়, তো তুমি লিখবা যে কোষের মাঝামাঝি অবস্থায় যে আপাত ফাঁকা স্থান দেখা যায় ওইটাকে বলা হয় কোষ গহ্বর। ঠিক আছে, কোষ গহ্বর কাজ কি? কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, কোষ রস ধারণ করা, এটা হচ্ছে কোষ গহ্বরের কাজ। ওকে, এটা সাধারণত তোমার এই ক মার্কের মধ্যে চাইলে মানে চাইতে পারে। ঠিক আছে, এগুলো সাধারণত অত বিস্তারিত কখনো চায় না। আচ্ছা, এরপর তোমাদের বইয়ের মধ্যে লাইসোজোম সম্পর্কে কথা আছে। এরপর আছে লাইসোজোম। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে কি, কোষের মধ্যে কখনো যদি জীবাণু ঢুকে পড়ে, কোষের মধ্যে জীবাণু তো ঢুকতেই পারে, তাই না? আমাদের বাইরের যে কোষ আছে এগুলোর ভিতরে যদি কখনো কোনোভাবে জীবাণু ঢুকে যায়, এই জীবাণুগুলাকে ধ্বংস করে হচ্ছে এই লাইসোজোম। জীবাণুগুলাকে ধ্বংস করে হচ্ছে লাইসোজোম। লাইসোজোম দেখতে অনেকটা এইরকম গোলাকার, ভেতরে আরো কিছু অঙ্গাণু থাকে, এরকম কিছু অঙ্গাণু থাকে এবং বাইরে পর্দা থাকে। ঠিক আছে, এরকম হয় লাইসোজোম দেখতে। তো এটা হচ্ছে লম্ব সেল, এটা হচ্ছে লম্ব সেল। ঠিক আছে,
তো এরকম হয় একটা লাইসোজোম দেখতে। এটা সাধারণত ক মার্কের মধ্যে চাইতে পারে যে লাইসোজোম জিনিসটা আসলে কি, বা খ মার্কের মধ্যে বলবো যে একটু বর্ণনা করে দাও। ঠিক আছে, লাইসোজোম জিনিসটা হচ্ছে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষাকারী অঙ্গাণু। ঠিক আছে, কোষের মধ্যে কখনো যদি জীবাণু ঢুকে পড়ে, এই লাইসোজোম ওই জীবাণুটাকে ধ্বংস করে। এর ভিতরে নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যেগুলা কোষের মধ্যে কোনো জীবাণু ঢুকলে ওইগুলাকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। ওকে, আচ্ছা, তাহলে লাইসোজোমের সংজ্ঞায় কি লিখবা? কোষকে জীবাণুর হাত থেকে রক্ষাকারী অপেক্ষাকৃত গোলাকার যে বস্তুটা আছে বা কোষ অঙ্গাণুটা আছে, এটাকে বলা হয় লাইসোজোম। ওকে, এরপর আমরা আসি ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে। এরপর আমরা দেখবো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তার মানে এতক্ষণ আমরা যে অঙ্গাণুগুলো দেখছি এগুলো আছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু। এবার আমরা দেখবো ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই শুরুতেই আছে তোমার কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল জিনিসটা হচ্ছে যেমন আমাদের দেহের মধ্যে তো কোষ আছে, সরি কঙ্কাল আছে, তাই না? আমাদের কঙ্কাল হচ্ছে আমাদের যেই হাড় দিয়ে তৈরি যেই আমাদের গঠনটা আছে, কাঠামো আছে, এটা হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। আমাদের দেহের কঙ্কাল। এখন কোষ কঙ্কালের মধ্যে মানে কোষের মধ্যে এরকম কোনো কঙ্কাল থাকবে যেটা কোষকে চারদিক থেকে ধরে রাখবে, কোষের গঠনটা চারদিক থেকে ধরে রাখবে। আমাদের দেহের যেই গঠন, এই হাতের ভিতরে অনেকগুলা অস্থি আছে বা হাড় আছে, আমাদের এই হাতের এই গঠনটা তৈরি করছে। ঠিক তেমনইভাবে কোষের চারদিকে কিছু তন্তু বা সুতার মতো অংশ থাকবে, যেইগুলা কোষের আকৃতি তৈরি করবে বা কোষের গঠনটা ধরে রাখবে। এটা কীরকম হয়? এই যে কোষের যেই বাইরের পর্দা, কোষের যেই বাইরের আবরণ, এইটাকে ভেদ করে ভিতরে ঢুকলেই কোষের উপরে দেখবে অনেক অসংখ্য এরকম জালের মতো সুতার মতো অংশ আছে। অসংখ্য এরকম সুতার মতো অংশ বাইরে থেকে কোষটাকে চারিদিক থেকে ধরে রাখছে। ঠিক আছে, যেমন মনে করো এটা যদি একটা কোষ হয়, ধরে নাও আমার হাতটা একটা কোষ। ঠিক আছে, এর বাইরের চারদিক দিয়ে অসংখ্য সুতা আছে, অসংখ্য সুতার মতো অংশ আছে, তন্তুর মতো অংশ। এই তন্তুগুলাকে বলা হয় কোষ কঙ্কাল, একত্রে বলা হয় কোষ কঙ্কাল। বুঝতে পারলাম? তাহলে তুমি বলবা যে কোষের বাইরের আবরণ ভেদ করে ভিতরে ঢুকলেই সর্বপ্রথম যেই এই অসংখ্য তন্তু বা সুতার মতো অংশ চোখে পড়ে, ওইগুলাকে বলা হয় কোষ কঙ্কাল। ব্যাস, এটা সাধারণত ক মার্কের মধ্যে চাইতে পারে। আচ্ছা, এরপর তোমার বইয়ের মধ্যে আছে রাইবোজোম। এরপর তোমার বইয়ের মধ্যে রাইবোজোম দেওয়া আছে। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণু। এটা সংজ্ঞা কি হবে? যে অঙ্গাণুটা প্রোটিন সংশ্লেষণ করে ওইটাকে বলা হয় রাইবোজোম। এটা সাধারণত ক মার্কের মধ্যে আসতে পারে, তবে সাধারণত আসে না। ওকে, আচ্ছা, এরপর আছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের একটু চিত্রটা আঁকায় দিই, তাহলে ভালো করে বুঝতে পারবা। বাইরের অংশটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর এইগুলাকে বলা হয় সেন্ট্রিওল। তাহলে এই সংজ্ঞাটা লিখবা, সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলের সমন্বয়ে গঠিত অঙ্গাণু। সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলের সমন্বয়ে যেই অঙ্গাণুটা গঠিত হয় এটাকে বলা হয় সেন্ট্রোজোম। এইখানে এই সেন্ট্রোজোমের কাজ হচ্ছে যখন কোষ বিভাজিত হয় তখন কিন্তু কিছু কি বলে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির কাজে সহায়তা করে এই সেন্ট্রোজোম। ওকে, আচ্ছা, সংক্ষিপ্ত এইভাবে তুমি যদি একটু ধারণা নিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় লিখতে পারো। তোমাকে জাস্ট এটা বলে দিতে পারে সেন্ট্রোজোম কাকে বলে। ঠিক আছে, অথবা খ নম্বরের মধ্যে জাস্ট একটু বর্ণনা চাইতে পারে, তখন তুমি এই কথাটা লিখে দিবা এবং এই চিত্রটা অবশ্যই দিয়ে দিবা। সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওলের সমন্বয়ে গঠিত একটা অঙ্গাণু। ওকে, এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই অঙ্গাণুটা আসবে এটা হচ্ছে নিউক্লিয়াস। আমাদের কোষের একদম কেন্দ্রিকা, মানে কোষের একদম মেন অংশ, এটা হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াস অংশ, ঠিক আছে। আর নিউক্লিয়াসের একটা চিত্র আঁকার চেষ্টা করি একটু। এই যে একটা চিত্র হয়ে গেছে। এই যে এভাবে কিছু রন্ধ্র দিয়ে দিবা, ওকে। এবার ভিতরে একটা নিউক্লিয় লাশ দিবা। এইভাবে এইখান থেকে আমি সূত্রকটা কিন্তু দেওয়া শুরু করছি, নিউক্লিয় লাশ থেকেই সূত্রকটা দেওয়া শুরু করছি এবং ঘুরাইয়া পেঁচায় আবার ওই নিউক্লিয় লাশে গিয়ে লাগাই দিছি। এইভাবে তোমরা আঁকবা। এরপর ভেতরে কিছু তরল পদার্থ দিয়ে দিবা, ব্যাস। এরপর তোমরা এখন একটা মার্কিং করবা। শুরুতে লিখবা এটা হচ্ছে রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র লিখবা। আমি কিন্তু সংক্ষেপে রন্ধ্র লিখলাম, ওকে। আচ্ছা, এরপর লিখবা এটা মেমব্রেন। এটাকে মেমব্রেনও লিখতে পারবা, নিউক্লিয়ার আবরণীয় লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নিউক্লিয় লাশ। আমার বেশি জায়গা কম তো এই কারণে লেখা সম্ভব হইতেছে না। নিউক্লিয় লাশ, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, এটা হচ্ছে নিউক্লিয় লাশ, আর এই যে আবরণীটা আছে এটাকে বলা হয় মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এরপর ভিতরে দেখো কিছু তন্তু আছে, এই তন্তুগুলাকে বলা হয় নিউক্লিয়ার, এই তন্তুগুলাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, 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 ওকে। তো এই হচ্ছে মোটামুটি আকারের একটা তোমার এই নিউক্লিয়াসের চিত্র। ভিতরের এই যে তরল পদার্থগুলা, এগুলোর নাম তোমরা দিতে পারো মাতৃকা, মাতৃকা, অথবা তোমাদের বইয়ে দেওয়া আছে সম্ভবত নিউক্লিওপ্লাজম, প্লাজম অথবা মাতৃকা দিতে পারো, ওকে। তো এই হচ্ছে মোটামুটি আকারে একটা নিউক্লিয়াসের চিত্র। এখানে চিত্র লিখে দিয়ে দিবা নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে কোষের একদম মেইন অঙ্গাণু, তার মানে এটা কোষের একদম কেন্দ্রিকা, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে তোমার কোষের সকল কার্যক্রম পরিচালনা হয়। এটা মানুষের দেহের মধ্যে যেমন মস্তিষ্ক জরুরি, ঠিক তেমনই ভাবে কোষের মধ্যে কিন্তু এই নিউক্লিয়াসটা অবশ্যই জরুরি। এখন কথা হচ্ছে আদি কোষ, অর্থাৎ যেই কোষের মধ্যে এই নিউক্লিয়াস সুগঠিত নাই, সেখানে কি হয়, এই নিউক্লিয়াসের চারিদিকে যে পর্দাটা নিউক্লিয়ার মেমব্রেন, এই মেমব্রেনটা থাকে না। ফলে কি হয়, এই নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয় লাশ এবং যেই পদার্থগুলো ভিতরে আছে পুরা কোষের মধ্যে ছড়ায় যায়। এই কারণে বলা হয় ওই নিউক্লিয়াসটা সুগঠিত নাই। আর যখন এই পর্দাটা দিয়ে সুন্দর করে সাজানো থাকে তখন এটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। এইটা কোথায় থাকে? প্রকৃত কোষের মধ্যে থাকে, আদি কোষের মধ্যে এভাবে সাজানো থাকে না। আচ্ছা, তাহলে এর সংজ্ঞাটা কিভাবে লিখবা? এর সংজ্ঞাটা লিখবা জীবকোষে জীবকোষের প্রোটোপ্লাজমে উপস্থিত জীবকোষের প্রোটোপ্লাজমে ভাসমান লিখবা, কারণ এটা তো ওই প্রোটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে, তাই না? তো জীবকোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান নির্দিষ্ট একটা পর্দা দিয়ে ঘেরা থাকে, নির্দিষ্ট পর্দা ঘেরা নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুটিকে কি বলে? নিউক্লিয়াস বলে। ওকে, আচ্ছা, ক্রোমোজোম এই থাকে হচ্ছে এই যে তন্তুগুলো আছে না, তন্তুগুলা নিউক্লিয়ার তন্তু, এই নিউক্লিয়ার তন্তুর মধ্যে কিন্তু এই ক্রোমোজোমটা থাকে। ওটা আমরা পরবর্তীতে অন্য অধ্যায়ে শিখবো, সমস্যা নাই। তো জীবকোষের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে অঙ্গাণুটা, এগুলো লিখবা প্রোটোপ্লাজমে ভাসমান, নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা থাকে, নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী। এই তন্তুগুলোর মধ্যে, নিউক্লিয়ার তন্তুগুলোর মধ্যে ক্রোমোজোম থাকে, এই কারণে ক্রোমোজোম বহনকারী অঙ্গাণুটিকে বলা হয় নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এবার আমরা চলো নিউক্লিয়াসের বর্ণনা কিভাবে দিবা। সংজ্ঞা লিখে দিলা, নিউক্লিয়াসের চিত্র দিলা, এভাবে ইন্ডিকেট করে নিচে লিখে দিলা এই চিত্রটা হচ্ছে নিউক্লিয়াসের। এরপর তোমরা যেই কাজটা করবা, নিউক্লিয়াসের বর্ণনা লেখা শুরু করবে।
এই বর্ণনাটার মধ্যে সবসময় তোমরা প্যারা ইউজ করবা। প্রথমে লিখবা ঝিল্লি, প্রথমে লিখবা কি ঝিল্লি, যে নিউক্লিয়াসকে ঘিরে রাখে, নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে পর্দা, অথবা লিখবা নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে পর্দা। আচ্ছা, এটা ভেবেই লেখো। এরপর লিখবা যে এটি 2 স্তর বিশিষ্ট হয়, 2 স্তর বিশিষ্ট হয়। এরপর এইটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়, এটা প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তুমি ঝিল্লির 2টা থেকে 3টা লাইন জাস্ট লিখে দেবা, যেহেতু বড় একটা অঙ্গাণু তো আরো লিখতে হবে, এই কারণে তোমরা এই কটা জাস্ট লিখে দিবা। আরেকটা জিনিস উল্লেখ করবা যে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র লিখবা। আমি কিন্তু শুধু রন্ধ্র লিখছি। তাহলে ঝিল্লি দিবা, দিয়ে লিখবা যে নিউক্লিয়াসকে চারদিক থেকে ঘিরে রাখে যে পর্দা তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। এরপর এই স্তরটি মানে এই পর্দাটি 2টি স্তর দিয়ে গঠিত, 2টি স্তর বিশিষ্ট হয়, এটি গঠিত হয় প্রোটিন দিয়ে এবং এর ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। ব্যাস। এরপর পরের তুমি যেই অংশটা লিখবা সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজম হচ্ছে এই ভিতরের যেই সকল তোমার হচ্ছে কি তরল পদার্থ, অর্ধ তরল পদার্থ। তাহলে তুমি এখানে লিখতে পারো যেহেতু অর্ধ তরল, সো এটা জেলির মতো একটা বস্তু। জেলি হচ্ছে কি তরলও না আবার কঠিন না, মাঝামাঝি একটা অবস্থা। সো জেলির মতো, জেলির মতো অর্ধ তরল, জেলির মতো অর্ধ তরল যে পদার্থ বা যে রসটা থাকে নিউক্লিয়াসের, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, এটাকে কিন্তু কেন্দ্রিকা রসও বলা যায়, কেন্দ্রিকা রসও বলা যায়। ওকে, আচ্ছা, এরপর তুমি লিখতে পারো এটার মধ্যে কি কি থাকে। এটার মধ্যে তোমার উৎসেচক থাকে, উৎসেচক বিভিন্ন ধরনের থাকে। এরপর প্রোটিন থাকে, এরপর হচ্ছে লিপিড থাকে, এরপর আর কি থাকতে পারে, আর তোমার হচ্ছে খনিজ লবণ থাকে। খনিজ লবণ দেখা যাইতেছে কি এদিক? আচ্ছা, এখানে একটু লাইটের রিফ্লেকশন হয়, ব্যাপার না। তো খনিজ লবণ থাকে, এগুলো তোমরা লিখে দিবা। ওকে, তাহলে এই হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। এরপর লিখবা তুমি রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলামটা তুমি লিখবা। এটা হচ্ছে তোমার নিউক্লিওলাস থেকে সৃষ্টি হয়ে অনেকগুলা কিন্তু তন্তু বা সুতা একটা তোমার কি বলে কুণ্ডলী গঠন করছে, কুণ্ডলী গঠন করছে, ঠিক আছে, করে আবার ওই সূত্রটা গিয়ে নিউক্লিওলাসের মধ্যে যুক্ত হয়েছে। সো এই কথাটাই তুমি লিখে দিবা, নিউক্লিওলাস থেকে সৃষ্ট যে তন্তু বা সুতা কুণ্ডলী গঠন করে পুনরায় নিউক্লিওলাসের মধ্যে গিয়ে মিলিত হয়, এই অংশটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। এই অংশটাকে কি বলা হয়? নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিওলাস থেকে সৃষ্ট যেই তন্তু বা সুতা অনেকগুলো মানে আঁকাবাঁকা প্যাচ সৃষ্টি করে একটা কুণ্ডলী তৈরি করে এবং পুনরায় গিয়ে নিউক্লিওলাসের মধ্যে যুক্ত হয়, ওইটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এই নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে ডিএনএ আরএনএ সব থাকে, ডিএনএ আরএনএ থাকে। ওকে, ক্রোমোজোম যেটা বলছিলাম এই ক্রোমোজোমও কিন্তু এইখানেই থাকে। আচ্ছা, এরপর নিউক্লিয়াস তো প্রায় শেষ। আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে তোমার এই আচ্ছা, এটা আমরা পরবর্তীতে যখন শিখবো আমাদের কোষ কি বলে প্রজনন অধ্যায়ে, ওই সময় আমি এটা বলে দিব। আপাতত এই যেই কথাগুলো বললাম এই কথাগুলো জাস্ট লিখে দিলেই নিউক্লিয়াসের গঠন হয়ে যাবে। আর এই নিউক্লিয়াসের মাধ্যমে তোমাদের কোষীয় অঙ্গাণুর মানে অংশটা শেষ। তো আজকের ক্লাসটা লম্বা করতে চাইতেছি না, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর পরবর্তী ক্লাসে মানে এই 2 অধ্যায়ের 2টা পার্ট দিব। একটাতে আমরা কোষ অধ্যায়টা মানে কোষের অংশটা পরে শেষ করলাম, আর দ্বিতীয় অংশটার মধ্যে গিয়ে আমরা টিস্যু অংশটা করব। টিস্যুর যত কিছু আছে সব ওই ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেব। আর আজকের ক্লাসে আমরা এই কোষের যত অঙ্গাণু আছে কোষের অংশটা শেষ করে ফেললাম। ওকে,
তো আজকের ক্লাস আর লম্বা করবো না, এই ক্লাসটা ইনশাল্লাহ তোমরা ফেসবুক ইউটিউব দুইখানে মানে দুই জায়গাতেই পেয়ে যাবা। এবং ক্লাসটা করার পরে তোমরা যদি কেউ নোট করো, ওই নোটটা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে পাবলিক গ্রুপ, ওইখানে তোমরা আপলোড দিতে পারো। ওকে, আর এর আগে যে বেস্ট নোট দিয়েছিল তাকে কিন্তু আমাদের পক্ষ থেকে মানে উপহার সামগ্রী এবং প্রাইজ দেওয়া হয়েছিল। সো তোমরা যারা ভালোভাবে নোট দিতে পারবা 2026 সালের ব্যাচ থেকেও বাছাই করে ইনশাল্লাহ পুরস্কৃত করার চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।